নীরব রাত, চাঁদের আলো, আর দূরের পথ ধরে এগিয়ে আসে কিছু অচেনা গল্প। লণ্ঠনের মৃদু আলোয় পাতার ফাঁকে লুকিয়ে থাকে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা। এই গল্পগুলো শোনা যায় না, শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। চোখ বন্ধ করুন আর কল্পনার দরজা খুলে দিন, ডুবে যান শব্দের জাদুতে। আমি ইয়াশিকা, আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা, যেখানে প্রতিটা গল্প ছুঁয়ে যায় আপনার মন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর বিভিন্ন প্রেমের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের বিশেষ নিবেদন, তোমাকে পেতে চাই, সিজন 2, পর্ব 13। ওদিকে পোটো মা দুর্গার চোখ আঁকতে শুরু করেছেন। মহালয়ার দিনই তো মায়ের চক্ষুদান করা হয়। ওদিকে রেডিওতে মহালয়া চলছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে। মর্তে মায়ের আগমনের সাথে সাথে এইরকম মুহূর্তের সম্মুখীন হলো সবাই। রিনির প্রশ্নটা শুনে ঈশা বলে উঠল, আমাদের সামনে যে এতদিন ঘোরাফেরা করছিল সে ঐশী ছিল না, মিস নিকিতা ছিল। সদর দরজার দিকে আঙুল দেখিয়ে ঈশা বলে, ওই যে ও হলো আসল ঐশী, আমার ঐশী, আমাদের সেই প্রিয় ঐশী। রাগিনী দেবী, কি বলছিস কি তুই? কিছুই তো বুঝতে পারছি না, এটা নিকিতা কি করে হতে পারে? দুজনের তো চেহারা একই। ঈশা, হ্যাঁ একই চেহারা, কিন্তু তোমরা এই নকল ঐশীর কাছে গেলে বুঝতে পারবে প্লাস্টিক সার্জারি করে নিকিতার চেহারা বদলে ঐশীর চেহারা বসিয়েছে। সার্জারির দাগ যতই ঢেকে রাখুক মেকআপ দিয়ে, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। নিকিতা, তোমার মনে আছে ছাদে একদিন তোমার মুখের অনেক কাছে গিয়ে কানে কানে কিছু বলেছিলাম তোমায়? তখন আমি আসলে ইচ্ছে করেই সেটা করেছিলাম, আমার সন্দেহটা ঠিক কি না সেটা শিওর হতে, আর আমার সন্দেহটাই ঠিক ছিল। তোমার কানের পাশ দিয়ে সার্জারির দাগগুলো তখন বোঝা যাচ্ছিল। আর দ্বিতীয়ত, তোমার ফোনে সেদিন একটা ফোন আসে যেদিন ঐশীকে তুমি কিডন্যাপ করেছিলে। সেই ফোন কলটা করেছিল তোমার সহচর রকি, আর তোমার স্পর্শও সেদিন আমায় ভাবিয়েছিল। কিন্তু তারপর থেকে আমার সন্দেহ বাড়তে থাকলো। আমি বিক্রমের সাথে যোগাযোগ করি, আর তোমার ফোন ট্র্যাক করা হয়, আর একজন গুপ্তচরও লাগানো হয় তোমার পেছনে। তুমি কখন কোথায় যাচ্ছ, কার সাথে দেখা করছো, সব ডিটেলস আমি পেতে থাকি আস্তে আস্তে। আর যখন ইনস্টিটিউশনে গিয়ে গার্ডের থেকে শুনলাম ঐশী নন্দিনীকে নিয়ে বেরিয়েছিল, তখন থেকেই আর কারোরই খোঁজ নেই। তখন বুঝলাম নন্দিনীও বিপদে আছে। নন্দিনী, বেরিয়ে এসো এবার। ঐশীর পেছন থেকে নন্দিনীর আগমন ঘটে। নিকিতার পুরো কাহিনী খতম। নিকিতা পালাতে গেলে রিনি আর মিলি ওকে ধরে নেয়। নিকিতা হাত ছাড়িয়ে পালাতে চাইলেও ব্যর্থ হয়। ঈশা বলে, তোমার গল্প শেষ মিস নিকিতা বর্মন, পালিয়ে কোনো লাভ নেই। তুমি এখান থেকে পালিয়ে পার পেলেও তোমাকে কিন্তু জার্মানের হেডকোয়ার্টারে রিপোর্ট করতেই হবে, সেটা মনে আছে তো? নন্দিনী তখন বলে, 12 বছর আগে দশমীর দিন ঐশীকে পায় ওরা। নন্দিনীরা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ইউকেতে রওনা দেবে বলে। ঠিক অমন সময় আমাদের গাড়ির সামনে ওদের গাড়ি চলে আসে, আর ওদের সবার অ্যাক্সিডেন্ট হয়। তাতে ঐশীর বাবা মা ও ঐশী গুরুতর জখম হয়, মাথায় চোট লাগে। তখন আমাদের একজন হেল্পার ওদের হসপিটালে ভর্তি করেন। আমাদের তখন আর্জেন্ট দেশে ফিরতেই হতো, তাই আমরা থাকতে পারিনি। পরের দিন কনফারেন্স মিটিং ছিল, কিন্তু ওনাদের কাছে আমাদের হেল্পারকে রেখে গিয়েছিলাম। পরদিন জানতে পারি ওনার বাবা এবং মা আউট অফ ডেঞ্জার হলেও ঐশীর মাথায় চোট এসেছে, তার জন্য অপারেশন করতে হবে। আমরা পরের দিন ঐশীকে সহ সঞ্জয়বাবু ও গীতা দেবীকে নিয়ে ইউকেতে চলে যায়। ওখানে গিয়ে ওনারা আমাদের সাথেই থাকেন।
ওখানে গিয়ে বড় ডাক্তারদের সাথে কনসাল্ট করে অপারেশনের ব্যবস্থা করা হয়। তাতে 1 বছর সময় লাগে ঐশীর সুস্থ হতে। আমরা এরকম অনেক ইনস্টিটিউশনের সাথে যুক্ত, তাই ওনাদেরকে ফেলতে পারিনি, নিজেদের সাথেই রেখেছিলাম ওনাদের। ওই অ্যাক্সিডেন্টের সময় ঐশীর ব্যাগ থেকে একটা ডায়েরি পাওয়া যায়। সেখানে ঐশী লিখে রেখেছিল ঈশার সাথে কাটানো রোজকার মুহূর্তগুলো। সেগুলোই নিকিতা পড়ে ফেলেছিল। তোমার ছবি দেখে, সেই ডায়েরিতে একটা ছবিও ছিল, তোমার ছবি দেখে ও প্রেমে পড়ে যায় আর ঐশীর লেখা ডায়েরি পড়ে তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। নিকিতাকে আমি ভালোবাসি, কিন্তু ও কখনো আমাকে পাত্তা দেয়নি। আমি মিস্টার বর্মনের আসল মেয়ে, নন্দিনী বর্মন। নিকিতাকে এইরকমই একটা ইনস্টিটিউশন থেকে নিয়ে এসেছিল বাপি। নিকিতার বাবা মা মারা যাওয়ার পর ওর মামা আমাদের ইনস্টিটিউশনে নিয়ে আসে ওকে। ও খুব কাঁদতো আর কষ্ট পেত বলে বাপি আমাদের বাড়িতে এনেছিল। তখনও ছোট ছিল, বাপের কাছে থাকলে শান্ত চুপচাপ থাকতো, তাই বাপি সিদ্ধান্ত নিয়েছিল নিকিতাকে আমাদের সাথেই রাখবে। বাপি নিজের মেয়ের মতো করে বড় করেছে ওকে, কখনো আলাদা চোখে দেখেনি। আমিও ওকে ভালোবেসে ফেলেছিলাম। বাপি আমার থেকে ওকেই বেশি ভালোবাসতো, কারণ আমি উশৃঙ্খল, কিন্তু ও ভীষণ গোছানো। তাও আমি আমাদের মধ্যে তেমন কোনো ভেদাভেদ করিনি। ওকে ভালোবেসেছিলাম মন থেকে, কিন্তু ও তোমার প্রেমে পড়ে যায়। আর বাপি এই ইনস্টিটিউশনের প্রজেক্টটা আমাকে আর ঐশীকে দিয়েছিল, কিন্তু ও জানতে পেরে সঞ্জয় আঙ্কেল আর গীতা আন্টিকে কিডন্যাপ করে ঐশীকে ব্ল্যাকমেল করে ঐশীর জায়গায় ও আসে আমার সাথে। এই প্রজেক্টের লিডের দায়িত্ব ছিল ঐশী, কিন্তু নিকিতা তোমার সাথে যাতে খুব সহজেই ঘনিষ্ঠ হতে পারে, তাই প্রজেক্টটা নিজের হাতে নেয়। তারপর সেদিন পার্টির দিন ঐশী এসেছিল তোমার সাথে দেখা করতে, তোমাকে সব কিছু বলতে, কিন্তু নিকিতা ওকে ঘরে আটকে দেয়। তুমি বা অন্য কেউ যাতে সন্দেহ না করে, তাই আমাকে ওর ওয়াইফ বানিয়ে নিজের ইমেজটা ভালো রাখার চেষ্টা করেছিল সবার সামনে। তারপর নিকিতা যখন সার্জারির জন্য যায়, তখন আমি ঐশীকে তোমার কাছে নিয়ে আসি সেদিন। কিন্তু তারপর নিকিতা সার্জারি করে ফিরে আসে এবং ঐশীর সন্ধান পেয়ে যায়। সেদিন ভোরেই ওই ফ্ল্যাট থেকে ঐশীকে তুলে নিয়ে যায় নিকিতা, আর নিকিতা ঐশী সেজে তোমার সাথে থাকতে শুরু করে। সেদিনকে নিকিতা জানতে পারে ঐশীকে আমি এখানে নিয়ে এসেছিলাম, তাইও আমাকেও গুম করে দেয় ঐশীর সাথে। আর তারপর সবটা তো তুমি জানো ঈশা। বাড়ির সকলে স্তব্ধ পুরো ঘটনা শুনে, কেউ কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। ঐশী ছুটে এসে ঈশাকে জড়িয়ে ধরে, আর ঈশা ওকে এত কাছে পেয়ে নিজের চোখের জল আর আটকে রাখতে পারে না। এই মহালয়ার ভোর মা দুর্গা আর বাড়ির সবাই সাক্ষী রইল ঈশা আর ঐশীর গভীর ভালোবাসার। ঐশী কাঁদতে কাঁদতে বলে, কিন্তু বাবা মা? ঈশা ঐশীকে বলে ওনারা ঠিক আছেন। সঞ্জয় বাবুর গলার স্বরে ঐশী পেছন ঘুরে দেখে গীতা দেবী আর সঞ্জয় বাবু দাঁড়িয়ে। ঐশী ছুটে গিয়ে ওনাদের জড়িয়ে ধরে। ওনারাও মেয়েকে কাছে পেয়ে হাও হাও করে কেঁদে ফেলে। নিকিতা, এটা অসম্ভব, এটা হতেই পারে না। ঐশী আর ওর মা বাবাকে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে খবর বেরোনো এত সহজ না। ঈশা, তুমি হয়তো ভুলে যাচ্ছ, বিক্রম একজন আইপিএস অফিসার আর প্রীতি র এজেন্ট। ওরাই আমাকে সাহায্য করেছে। অনেক ধন্যবাদ বিক্রম আর প্রীতি। তোমরা না থাকলে আজকে হয়তো আমি আমার ঐশীকে ফিরেই পেতাম না। তোমাদের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। জার্মানির র এজেন্টকে নিকিতার ফ্রডের কথা জানিয়েছিল প্রীতি। ওনারা আজ বিক্রম আর প্রীতির সাথে এসেছিলেন। নিকিতাকে নিয়ে ওনারা রওনা হলেন জার্মানির উদ্দেশ্যে। সেখানেই নিকিতার বিচার হবে। অখিলবাবু সঞ্জয় বাবুর কাছে গিয়ে জড়িয়ে ধরেন। এদিকে রাগিনী দেবী আর গীতা দেবী
একে অপরকে ক্ষমা চেয়ে আলিঙ্গন করেন। অখিলবাবু বলেন, যা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না। আজকে থেকে তোমরা আবার এ বাড়িতেই থাকবে বৌদি। রাগিনী, যাও ওদের ভিতরে নিয়ে যাও। আর সঞ্জয়, তুই ফ্রেশ হয়ে নে, একটু পর তো আবার আমাদের গঙ্গায় যেতে হবে, তর্পণটা তো করতে হবে। বছরের এই একটা দিন পিতৃপুরুষের মুখে জলদান না করলে মনটা খুব উসখুস করে। সঞ্জয় বাবু, তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। এদিকে ঈশাও বলে যায়, ঐশী, তুমিও একটু রেস্ট নিয়ে নাও। এরপর ওনারা উপরে চলে যায় ফ্রেশ হতে। ততক্ষণে মায়ের চক্ষুদান সম্পন্ন হয়ে গেছে আর মায়ের সাজসজ্জাও পূর্ণ। মহালয়া শেষ হলে সঞ্জয়বাবু ও অখিলবাবু দুজনেই চলে যায় গঙ্গায় তর্পণ করতে, আর দুই গিন্নি চলে যায় রান্নাঘর সামলাতে, আর দুই যুগল চলে যায় ছাদে। মহালয়ার এই পূর্ণ প্রভাতে দুজনে চায় আবার সেই 12 বছর আগের কাটানো মহালয়া ব্যাপারটাকে উপভোগ করতে। ভালো লাগে ওদের বেশ, আবারও একে অপরকে কাছে পেয়ে। আর 1 সপ্তাহ পর পুজো। ওরা একে অপরকে জড়িয়ে ধরলো কিছুক্ষণের জন্য। দুজনেরই ভীষণ শান্তি লাগছে। আবারও যে কত বছর পর ওরা ফিরে পেল একে অপরকে, এটা যে হতে পারে তারা কখনোই ভাবেনি। শেষে দুজনেই যে হাল ছেড়ে দিয়েছিল। 12 বছর পর আবারও এরকম একটা মহালয়া যে একসাথে ওরা কাটাতে পারবে, ওরা তো এটা ভাবেইনি। এভাবে যে আবারও শুরু করতে পারবে মহালয়ার সকালটা, সেটা ওদের কল্পনার বাইরে ছিল। দুজনে একে অপরকে কাছে পেয়ে ভীষণ আবেগী হয়ে উঠেছে। দুজনেরই চোখ জলে ছলছল করছে। মহালয়ার স্নিগ্ধ সুন্দর মিষ্টি একটা সকাল কাটানোর পর ঈশা এবং ঐশী দুজনেই ছাদ থেকে নেমে আসে। আজকে মহালয়া, তাই ঈশার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তার প্রেয়সীকে সে চায় একটা সারপ্রাইজ দিতে। ঈশা চট করে বাইকটা বের করে ঐশীকে নিয়ে বেরিয়ে পড়ে। ঐশী কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করলেও ঈশা কোনো উত্তর দেয় না। এক হাত দিয়ে ঐশীর হাতটা জড়িয়ে রেখে একটা চুমু দেয়। ঈশার বাইক এসে থামে মায়ের ঘাটের কাছে। জায়গাটা দেখে ঐশীর মনে পড়ে সেই পুরনো স্মৃতিগুলো। ঈশা ছুটে গিয়ে একগুচ্ছ গোলাপ আর চকলেট নিয়ে এসে হাজির হয় ঐশীর সামনে। এই জায়গাটা ঐশী আর ঈশার খুবই কাছের। 12 বছর আগে এই জায়গাতেই দাঁড়িয়ে ঈশা প্রপোজ করেছিল ঐশীকে। ঐশী কি পারবে ভুলতে সেই মুহূর্তগুলো? ঈশা জিজ্ঞাসা করলো, কি এত ভাবছো মন দিয়ে ঐশী? ঐশী, কিছু না। ঈশা ঐশীর সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, না, আমি আজকে নতুন কিছু বলে প্রপোজ করব না। 12 বছর আগে তোমায় যেভাবে প্রপোজ করেছিলাম সেভাবেই আজকেও তোমায় আবার প্রপোজ করব। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে গান। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তানটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে।
ভালোবেসে সুখে নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। যেখানে ছেড়ে এসেছিলাম আমরা, সেখান থেকেই আবার শুরু করতে চাই আমি তোমার সাথে ঐশী। কি বলবো জানি না, সকালে অনেক ভেবে ভেবে কিছু কথা গুছিয়ে রেখেছিলাম আজকে তোমায় বলবো বলে। এখানে আসার আগে আরো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম মনের কথাগুলো, কিন্তু তোমার সামনে আসলেই আমার সব কথা কেমন যেন হারিয়ে যায়। কি বলবো বুঝতে পারি না, সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়। হার্টবিট বেড়ে যায় আমার তোমার কাছে এলেই, এখনো সেটাই হচ্ছে, কিন্তু তাও আজকে আমি বলতেই হবে মনের কথাগুলো তোমায়। যদি আজ না বলি, হয়তো আর কোনোদিনই বলা হবে না, বলা হবে না। আমার মনে যে কবিতা, তার উপমা তুমি। আমার চোখে যে স্বপ্ন, তাকে সম্পূর্ণ জড়িয়ে তুমি। আমার সকাল সন্ধ্যা রাত্রি জুড়ে শুধু তুমি আর তুমি। প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত যতক্ষণ বেঁচে আছি, থাকতে চাই তোমার পাশাপাশি। বলতে চাই সবসময় ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমায়। ঐশীর চোখের কোণে খুশির অশ্রু ঝরে পড়তে শুরু করলো। ঐশী ফুলগুলো নিয়ে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি ঈশা। আপনারও যদি মনে হয় আপনার লেখা গল্পের মধ্যে লুকিয়ে আছে কিছু না বলা অনুভূতি, কিছু না বলা ভালোবাসা, হারিয়ে যাওয়া মানুষ কিংবা অপূর্ণ স্বপ্ন, তাহলে দেরি করবেন না। আপনার লেখা গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই গল্পই প্রতি রবিবার শোনা যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, নতুন কণ্ঠে নতুন অনুভবে। গল্প পাঠানোর ঠিকানা storytellingwithiyashika13@gmail.com। কারণ কিছু গল্প লেখা হয় পড়ার জন্য নয়, শোনা যায় হৃদয়ের গভীরে। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই গল্পটা যদি তোমার বুকের ভেতরে কোথাও আলতো করে ধাক্কা দিয়ে থাকে, যদি কোনো লাইন তোমাকে নিজের কোনো স্মৃতির সামনে দাঁড় করিয়ে দেয়, তাহলে বুঝে নিও গল্পটা এখানেই শেষ নয়। কারণ কিছু গল্প পর্দায় থামে, কিন্তু অনুভূতি ভেতরে চলতেই থাকে নিঃশব্দে গভীর রাতে। তোমার ভেতরে সেই না বলা কথাগুলো, অধুরা ভালোবাসা, চুপচাপ কান্না কিংবা নীরব হাসি, সবই কোনো না কোনো গল্প হতে পারে। সেই গল্প যদি তুমি শুনতে চাও, এই চ্যানেলটা শুধু তোমার জন্য। কারণ এখানে গল্প বলা হয় না, এখানে গল্প অনুভব করা হয়। আবার দেখা হবে নতুন কোনো গল্পের এপিসোডে, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের গল্পটা বাছিয়ে রেখো। টাটা।